হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম স্পেশালি তোমরা যারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন শেষ করেছো তাদের জন্য, কারণ আমি জানি এই মুহূর্তটা তোমাদের জন্য খুবই হতাশাজনক। তোমরা ইনডিসিশনে ভোগো, লাইক তোমরা কি কোন দিকে যাইতে চাও, এইটার জন্য একটা গাইডলাইন্স আসলে খুবই দরকার। লাইক অনেকের এরকম ইচ্ছা থাকে যে জাস্ট গ্রাজুয়েশন শেষ করার পরে আমি হায়ার স্টাডিজে যাব, অথবা অনেকের ইচ্ছা থাকে যে আসলে গভর্নমেন্ট জবের জন্য আমি অ্যাপ্লাই করতে পারি কিনা, অথবা অনেকে প্রাইভেট সেক্টরে জব করতে চাও। তো আমি একটা ইনস এন্ড আউটস খুঁটিনাটি একটা ডিসকাশন দিয়েছিলাম ওই ভিডিওতে, যেটা তুমি আমার ফেসবুক প্রোফাইলের প্রিন্ট ভিডিও সেকশনে পেয়ে যাবা। তো ওখানে আমি বলেছিলাম যে আমার পরবর্তী ভিডিও হবে শুধুমাত্র স্পেসিফিক্যালি কম্পিউটার সায়েন্স যারা গ্রাজুয়েটেড তাদের জন্য, এবং যারা টিচিং প্রফেশনে আসতে চাও। যেহেতু আমি টিচিং প্রফেশনে আছি এবং আমি যখন অ্যাপ্লাই করেছিলাম 4-5 বছর আগে, তো আমি কি কি স্টেপস ফলো করছিলাম, কোন টপিক গুলাকে আমি প্রায়োরিটি দিছিলাম, এবং মেইনলি টিচিং প্রফেশনের এই পজিশনটা ক্র্যাক করার জন্য আমি আসলে কোন স্টেপস গুলা ইম্পর্টেন্ট, কোনগুলা দেখা হয়, কোন টপিক গুলা আমি কাভার করতে পারি ইনস এন্ড আউটস, আমি আসলে এই ভিডিওটাতে বলবো। সো স্পেসিফিক্যালি যারা টিচিং প্রফেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, এটা প্রাইভেট ইউনিভার্সিটি হতে পারে বা পাবলিক ইউনিভার্সিটি হতে পারে, আশা করি এই ভিডিওটা তাদের হেল্প করবে, শুধুমাত্র যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছো। এবং স্ট্রাকচার মেনলি কম বেশি সেম, এটা সেম স্ট্রাকচার ফলো করে তুমি আদার্স যে সাবজেক্ট গুলো আছে, যেমন ট্রিপলি হইতে পারে, সিভিল হইতে পারে, স্ট্রাকচার কম বেশি সেম, বাট টপিক গুলা হয়তো ভিন্ন হবে। আর আমি এখানে শুধুমাত্র ফোকাস করতেছি কম্পিউটার সায়েন্স রিলেটেড টপিক নিয়ে। এবং এখানের টিচিং প্রফেশনে এনরোল হইতে গেলে যে যে ক্রাইটেরিয়া গুলা এখানে দেখা হয় এবং যে যে টপিক গুলা নিয়ে তুমি কাজ করতে পারো, আমি ওইটা নিয়ে একটা ইনস এন্ড আউটস গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি। সো আমি এখানে একটা থরো গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। লাইক একটা পাবলিক ইউনিভার্সিটি অথবা প্রাইভেট ইউনিভার্সিটিতে তুমি যদি লেকচারার পজিশনে সিএসসি ব্যাকগ্রাউন্ডে জয়েন হতে চাও, তাহলে কোন প্রসেস গুলো ফলো করা হয়। বেসিক্যালি এখানে তিনটা স্টেপ থাকে। তো দ্য ফার্স্ট স্টেপ ইজ দ্য রিটেন। সো বেসিক্যালি তোমার একটা রিটেন পরীক্ষা হয়, এবং ওই রিটেন পরীক্ষায় তুমি যদি ভালো করো, দেন তোমাকে ডেমোর জন্য ডাকা হয়। ডেমো বেসিক্যালি হচ্ছে তোমাকে একটা টপিক দেওয়া হয়, ওই এবং ওই টপিকে তোমাকে আসলে একটা ক্লাস নিতে হয়, তুমি আসলে বেসিক্যালি মানুষকে বোঝাইতে পারো কিনা, এই টেস্টটা আসলে এখানে করা হয়। কারণ ইন দা এন্ড লেকচারার পজিশনে আমাদের মেইন টার্গেট কি থাকে, যে স্টুডেন্টদের বোঝানো। সো আমার কথা এবং আমার বোঝানোর ক্যাপাবিলিটি যদি ভালো না হয়, তো আসলে তো আমাকে তো নিবে না, এটাই তো স্বাভাবিক। সো ডেমো এই স্টেপটা মেইনলি মিন করে যে তুমি একটা টপিক কিভাবে অডিয়েন্সদের বোঝাচ্ছ। তো এইটার উপরে বেস করে তোমাকে সিলেক্ট করা হয়। তো তুমি যদি এই স্টেজেও পাস করো, দেন তোমাকে আসলে মেইনলি ভাইবার জন্য ডাকা হয়। ভাইবাতে বেসিক্যালি তোমাকে কিছু টেকনিক্যাল কোশ্চেন ধরা হয় এবং বেসিক্যালি কিছু ফর্মালিটিস মেনটেন করা হয়। সো এটা হচ্ছে মোটামুটি প্রসেস, যে টিচিং প্রফেশনে তুমি যদি আসতে চাও, তো তোমার আসলে মেইন কোন কোন স্টেপ গুলো ফলো করা হয়। এই তিনটা স্টেপ, এটা শুধুমাত্র যে সিএসসি এর জন্য তা না, এটা যত সাবজেক্ট আছে সব সাবজেক্টের জন্যই প্রযোজ্য। যদি স্পেসিফিক্যালি এটা অনেস্টলি ফলো করে, তো প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটিতে এই তিনটা প্রসেসেই তোমার আসলে রিক্রুটমেন্টটা হয়। এখন চলে আসি হচ্ছে কিছু ইম্পর্টেন্ট সাবজেক্ট। মেইনলি হচ্ছে আমরা যখন আন্ডার শেষ করি, আমরা আসলে অনেক সাবজেক্ট পড়ি। ফর এক্সাম্পল কম্পিউটার সায়েন্সের যদি চিন্তা করো, এখানে ডিপার্টমেন্টাল নন ডিপার্টমেন্টাল মিলায় অনেক সাবজেক্ট পড়া হয়। এখন আসলে ওই শর্ট টাইম গুলাতে তুমি তো আসলে সব টপিক গুলা কাভার করে যাইতে পারবা না প্রিপারেশন নিয়ে। তো মেইনলি তুমি যেটা করতে পারো, যে আমি এখানে কিছু সাবজেক্টের লিস্ট করছি, যেটা আমি যখন বিভিন্ন জব ইন্টারভিউ এর জন্য অ্যাপ্লাই করতাম এবং প্রিপারেশন নিতাম বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি আর পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য, আমি যখন প্রিপারেশন নিতাম তখন আমি যে স্ট্র্যাটেজি গুলা ফলো করতাম, এবং কম বেশি আমি দেখছি যে প্রত্যেকটা রিটেন প্রত্যেকটা ইউনিভার্সিটি রিটেন এক্সামে কম বেশি ওই টপিক গুলা থেকেই কোশ্চেন আসে।
সো আমি ওইগুলার থেকে মেইনলি সামারাইজ করে কিছু টপিক গুলা বলতেছি। এইগুলা আশা করি তুমি যদি এই জিনিসগুলা ফলো করো এবং তোমার মোটামুটি রিটেন পার্টে তোমার আসলে কমন পড়বে আর কি। এবং রিটেন পার্টের প্রিপারেশন আর তোমার ভাইবার প্রিপারেশন একসাথেই হয়ে যায়। রিটেন পার্টে তুমি যদি ভালো প্রিপারেশন নাও, ভাইবার প্রিপারেশন তোমার প্যারালালি হয়ে যাবে আর কি। আর ডেমোটা আমি একটু পরে বলতেছি তুমি কি করতে পারো। তো আমি বলবো যে কম্পিউটার সায়েন্সের জন্য কম বেশি 10 থেকে 15টা কোর সাবজেক্ট আছে। তো ওই 10 থেকে 15টা কোর সাবজেক্টে মোটামুটি তুমি যদি একটু প্রিপারেশন রাখো, তো তুমি যে কোনো রিটেন পরীক্ষায়, যে কোনো সিএসসি লেকচারার পজিশন হোক বা অন্য এপি পজিশনের রিক্রুটমেন্ট পরীক্ষায় তুমি রিটেনে ভালো করবা, এটা আসলে বলা যেতে পারে আর কি। তো প্রথমে যে সাবজেক্টটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার। তুমি ইন্ট্রোডাকশন টু কম্পিউটার তুমি অবশ্যই বিএসসি তে পড়ে আসবা। তো এখানে বেসিক্যালি আসলে কম্পিউটারের খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হয়। একটা কম্পিউটার কিভাবে কাজ করে, কম্পিউটারের নাম্বার প্রসেসটা আসলে কি, কারণ আমরা তো জানি যে একটা কম্পিউটার মেইনলি আমাদের ভাষা বোঝে না। সো কম্পিউটারকে ওর ভাষায় ইনস্ট্রাকশন দিতে গেলে মেইনলি আসলে আমাদের ভাষাটাকে মেইনলি কি করা হয়, যে নাম্বার সিস্টেমে কনভার্ট করা হয়। পরবর্তীতে কম্পিউটার ওই ভাষাটা বুঝতে পারে এবং আমরা যেটা বলতেছি ওই অনুযায়ী মেইনলি ইনস্ট্রাকশনটা দেয়। তো আসলে এই প্রসেসটা কিভাবে হয়, মেইনলি আমাদের ইনপুট থেকে শুরু করে কম্পিউটার কিভাবে বোঝে, দেন কম্পিউটার ওই অনুযায়ী কিভাবে কাজ করে, এই যাবতীয় যে ইনস্ট্রাকশন গুলা বা সিস্টেম গুলা, এটা ইনস্ট্রাকশন টু কম্পিউটারে মেইনলি পড়ানো হয়। যেমন হচ্ছে বায়োস আছে, যে একটা কম্পিউটারের স্টার্ট হওয়ার যে প্রসেস, এটাকে আমরা বলি হচ্ছে বায়োস, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। আবার এখানে ধরো নাম্বার সিস্টেম আছে, আমি যদি বাইনারি থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে চাই কিনা, বা হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে আনবো, এরকম বিভিন্ন নাম্বার সিস্টেম কনভার্সন তুমি এটার ইন্ট্রোডাকশন টু কম্পিউটারের মধ্যে পড়বে। সো ইন্ট্রোডাকশন টু কম্পিউটার মেইনলি তাহলে কি, যে তোমার কম্পিউটার সম্পর্কে আসলে কিছু ইনস এন্ড আউট ধারণা। এখান থেকে আমি কোশ্চেন পাই আসছে, আমি দেখছি আর কি। সো আমি অন অ্যারাউন্ড প্রায় 10 থেকে 12টা এরকম পরীক্ষা দিছি। 10 থেকে 12টা পরীক্ষা দেওয়ার পরে আমার একটা আইডিয়া গ্রো করছে যে আসলে মোটামুটি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সেম টাইপের কোশ্চেনই হয়, কম বেশি আর কি। সো তার মানে কি, যে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার এই টপিকটা তোমার পড়তে হবে মোটামুটি। একটা ভালো ধারণা থাকতে হবে, এখান থেকে তোমার কোশ্চেন হতে পারে। দেন মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্রোগ্রামিং, এখান থেকে তোমার কোশ্চেন অবশ্যই আসবে। তো স্ট্রাকচার প্রোগ্রামিং হইতে পারে এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হইতে পারে আর কি। সো স্ট্রাকচার প্রোগ্রামিং এর মধ্যে সি প্রোগ্রামিং দেখতে পারো। সি প্রোগ্রামিং এ যেটা তুমি করবা, যে সি প্রোগ্রামিং এর এখন একদম ইনস এন্ড আউটস খুব ভালোভাবে তোমার আয়ত্তে থাকতে হবে। এবং এইখানের কিছু নাম করা প্রোগ্রামিং বলবো হচ্ছে খুব পপুলার কিছু প্রোগ্রামিং, যেমন হচ্ছে কিভাবে প্রাইম নাম্বার বের করে, কিভাবে হচ্ছে তোমার ফিবোনাচি সিরিজ এর কোড লেখা হয়। সো এই কোডিং গুলা, যে বিভিন্ন প্যাটার্নের যে কোড গুলা, সো এই কোড গুলা তোমার আসলে আয়ত্তে থাকতে হবে আর কি। অনেক সময় আমরা অনেক আগে করে আসছি, ভুলে যাই। আমি সবকিছু লজিক টজিক জানি, কিন্তু আমি আসলে ওই টাইমে কোডটা লিখতে পারতেছি না আর কি। সো এটা যাতে না হয়, তোমার প্রোগ্রামিং এর এইখান থেকে অবশ্যই কোশ্চেন আমাদের আসবে। বিশেষ করে সি প্রোগ্রামিং এ তুমি যদি কয়টা প্রোগ্রাম দেখে যাও, সেটাকে তুমি অনায়াসেই, জাস্ট সিনট্যাক্সের ডিফারেন্স, তাই না, তুমি এখানে সি প্লাস প্লাস বা জাভাতেও কনভার্ট করে ফেলতে পারবে। তো আমি বলবো যে বেসিক যে ইনস্ট্রাকশন, যে ভেরিয়েবল থেকে শুরু করে লুপ, লুপ থেকে শুরু করে কোন ডিফারেন্ট টাইপের যে লুপ গুলো আছে, কোন লুপটা কিভাবে আমরা মেনলি এটার স্ট্রাকচার গুলো লিখি, দেন এখান থেকে ফাংশন, এই বেসিক থেকে শুরু করে আপ টু ফাংশন পর্যন্ত তুমি যদি কভার করো, তোমার প্রোগ্রামিং মোটামুটি আয়ত্তে চলে আসবে আর কি। সো যেহেতু অনেক আগে প্রোগ্রামিং করছো, আমি এখানে একটা তোমাকে সাজেশন দিতে পারি যে ইউটিউবে আনিসুল ইসলামের একটা চ্যানেল আছে সি প্রোগ্রামিং নিয়ে। তুমি যদি ওটার ইনস এন্ড আউটস মোটামুটি দেখো, আমাদের অ্যারাউন্ড 266 বা 70টার মতো মনে হয় আহ ভিডিওস আছে। তো এখানে তুমি যদি ভিডিও গুলা দেখো এবং তোমার যেগুলা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, তোমার প্রোগ্রামিং বলতে পারি, যেমন এই যে বললাম যে প্রাইম নাম্বার হইতে পারে, বিভিন্ন প্যাটার্ন হইতে পারে, যে স্টারের প্যাটার্ন তুমি কিভাবে প্রিন্ট করবা, এরকম প্রোগ্রাম বহুত তোমার হচ্ছে আমি আহ রিটেন পরীক্ষা আসতে দেখছি আর কি, সরাসরি এবং কোনো চেঞ্জ। তারপরে তুমি হচ্ছে সোয়াপিং এর প্রোগ্রাম দেখতে পারো, লুপ ইউজ করে কিভাবে তুমি
প্রোগ্রাম লিখতে হয় এইগুলা তুমি দেখতে পারো। বিভিন্ন সিরিজের প্রোগ্রাম তুমি দেখতে পারো, বিভিন্ন সিরিজ কিভাবে প্রোগ্রাম গুলো করে। দেন হচ্ছে ক্যালকুলেশন রিলেটেড যে প্রোগ্রাম গুলো আছে এগুলো তুমি দেখতে পারো আর কি। সো মেইনলি ফোকাস করবো হচ্ছে লুপিং এর যে প্রোগ্রাম গুলো আছে। তারপর বিভিন্ন নাম্বার সিস্টেম এখানে আছে, লাইক তোমার কোনগুলাকে স্ট্রং নাম্বার কিভাবে আমি বের করতে পারি, সাম অফ ডিজিটস, ঠিক আছে। দেন হচ্ছে প্যালিন্ড্রম নাম্বার কাকে বলে, দেন হচ্ছে আর্মস্ট্রং নাম্বার কাকে বলে, এই নাম্বার গুলার প্রোগ্রামিং গুলা দেখতে হবে আর কি। দেখলে তোমার আসলে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেন চলে আসি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে কি পার্থক্য, এই জিনিসগুলো তোমরা পড়বে। দেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা খুব ইম্পর্টেন্ট টপিক আছে, যেখানে চারটা ফিচার আছে। যেমন হচ্ছে কম বেশি সবাই তোমরা জানবা, যেমন এখানে এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম। এই চারটা যে ফিচার, এই ফিচারটা কাকে বলে এটা তোমার মুখস্থ থাকতেই হবে আর কি। এবং এই ফিচারটা আসলে কি জিনিস, কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, এর কোডটাও তোমার আসলে মনে থাকতে হবে। কারণ আমি ম্যাক্সিমাম পরীক্ষায় এইখান থেকে কোশ্চেন হইতে দেখছি আর কি, এই ফিচার থেকে একটা না একটা কোশ্চেন আসেই আর কি। ঠিক আছে, সো তোমার এইটা সম্পর্কে, এই ফিচার গুলা, চারটা ফিচার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। কি কি ফিচার? এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স এবং পলিমরফিজম। দেন চলে আসি আর একটা খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার। এখান থেকেও তোমার মাস্ট কোশ্চেন থাকবে। যেমন আমি ম্যাক্সিমাম পরীক্ষায়, রিটেন পরীক্ষায় লিঙ্ক লিস্ট থেকে কোশ্চেন পাইছি আর কি। সো লিঙ্ক লিস্ট সম্পর্কে তোমার ভালো ধারণা থাকতেই হবে। সো সিঙ্গেল ওয়ে লিঙ্ক লিস্ট আছে, ডাবল ওয়ে লিঙ্ক লিস্ট আছে, এখানে অ্যারে এবং লিঙ্ক লিস্টের মধ্যে কোনটা ভালো কাজ করে, কোনটা সুবিধা অসুবিধা, এগুলো তোমার জানা থাকতে হবে। দেন বিভিন্ন শর্টিং অ্যালগোরিদম আছে, বাবল শর্ট, দেন দেন ইনসার্শন শর্ট। এই শর্ট গুলো তোমার হচ্ছে ভালো ধারণা থাকতে হবে। এবং এটার যে বেসিক যে কোডিং ব্লক, যে শুধুমাত্র শর্টিং এর কোডিং ব্লক, বাবল শর্টের কোডিং ব্লকটা কি, ইনসার্শন শর্টের কোডিং ব্লকটা কি, র্যাডিক শর্টের কোডিং ব্লকটা কি, এইটা তোমার কোডিংটাও তোমার মনে রাখতে হবে আর কি। দেন এখানে ট্রি আছে, হিপ আছে, গ্রাফ। সো আমি বলবো যে প্রোগ্রামিং এবং ডেটা স্ট্রাকচার থেকে তোমার কোশ্চেন অবশ্যই আসবে। সো এই দুইটা টপিক খুব ভালোভাবে তোমরা পড়বা। দেন চলে আসে হচ্ছে অ্যালগোরিদম। সো অ্যালগোরিদম থেকেও তোমার কোশ্চেন আসবে। সো এই তিনটা টপিক থেকে তোমার রিটেনে কোশ্চেন আসবে এবং ভাইভাতেও কোশ্চেন মাস্ট আসবে আর কি। তো ভালো ধারণা রাখবা, যেমন হচ্ছে সার্চিং হইতে পারে, বাইনারি সার্চ, লিনিয়ার সার্চ, এটা দেখবা। দেন তোমাকে আহ, একটা প্রোগ্রাম দিয়ে বলতে পারে এটার কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করো, যে এটার ও নোটেশন অফ ও নোটেশন কি হবে। তো আমরা জানি যে কমপ্লেক্সিটি আসলে খুব ইম্পর্টেন্ট অ্যালগোরিদমের ক্ষেত্রে। তো আমাদের যেমন এখানে রান টাইম কমপ্লেক্সিটি আছে, তোমার রান টাইম অ্যানালাইসিস আছে, তোমার হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি আছে। ঠিক আছে, সো এই কমপ্লেক্সিটি অ্যানালাইসিস গুলো তোমার ভালোভাবে শিখতে হবে। দেন এখানে আরো বিভিন্ন অ্যালগোরিদম আছে, ডিভাইড এন্ড কনক্যুর অ্যালগোরিদম আছে, গ্রিডি অ্যাপ্রোচের অ্যালগোরিদম গুলো আছে, যেমন ন্যাপশ্যাক প্রবলেম, ডাইনামিক প্রোগ্রামিং এর অ্যালগোরিদম গুলো আছে। এগুলো তোমার ভালোভাবে আয়ত্ত থাকতে হবে। এবং কোন অ্যালগোরিদমের তোমার কমপ্লেক্সিটি কত বা কমপ্লেক্সিটি কি, এটাও তোমার মোটামুটি মুখস্থ থাকতে হবে। প্রিমস অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি কত, ক্রুস্কালস অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি কিভাবে ডিনোট করা হয়, এই জিনিসগুলো তোমার ভালোভাবে ধারণা রাখতে হবে। এবং এখান থেকে কোশ্চেন অবশ্যই থাকবে। এবং পপুলার যে অ্যালগোরিদম গুলো আছে, বেলম্যান ফোর্ড অ্যালগোরিদম, ঠিক আছে। তো এই অ্যালগোরিদম গুলো তোমার মনে রাখতে হবে কিভাবে কাজ করে। ক্রুস ক্রুসকাল অ্যালগোরিদম গুলা তোমাকে বলতে পারে যে একটা গ্রাফ দিয়ে দিতে পারে, বলতে পারে তুমি এখানে ক্রুসকাল অ্যালগোরিদম বা প্রিমস অ্যালগোরিদম ইউজ করে শর্টেস্ট পাথ বা এখান থেকে বের করো আর কি। ঠিক আছে, তো এইটা তোমার অবশ্যই ধারণা থাকতে হবে। দেন তোমার এখানে ডায়াস্ট্রা অ্যালগোরিদম আছে। তো এই তিনটা টপিক মাস্ট পরীক্ষায় থাকবে, তোমার এইভাবে প্রিপারেশন রাখতে হবে। দেন চলে আসি ডেটাবেজ। ডেটাবেজের মধ্যে তোমার বিভিন্ন কোয়েরি লিখতে দিতে পারে, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। দেন তোমার বিভিন্ন নর্মাল ফর্ম আছে, অন এফ, টু এফ, থ্রি এফ, এগুলো তুমি দেখতে পারো। তোমার এন্টিটি রিলেশনশিপ যে মডেল গুলো আছে এগুলা ইম্পর্টেন্ট, ফাইল অপারেশন ইম্পর্টেন্ট। দেন হ্যাঁ, ইন্ডেক্সিং আছে, তারপরে বিভিন্ন প্রপার্টিজ যদি অনেক বেশি লিখিত দেয়, দেন এখানে প্রপার্টিজ গুলোর মধ্যে অ্যাসিড প্রপার্টি, ট্রানজেকশন প্রপার্টি, কনকারেন্সি, কন্ট্রোল প্রপার্টি, এগুলো আসলে ইম্পর্টেন্ট, এগুলো তোমার দেখতে হবে। দেন চলে আসি, ডেটা বেজ হয়ে গেল, আমরা চলে আসি অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের মধ্যে আমি বলবো
বিভিন্ন প্রসেস ম্যানেজমেন্ট আছে, এটা দেখবা। বিভিন্ন শিডিউলিং অ্যালগোরিদম গুলো আছে, শিডিউলিং অ্যালগোরিদম এবং তার গ্যান চার্ট গুলা পরীক্ষায় আমি আসতে দেখছি, তোমরা এটা দেখবে। এবং ডেডলকটা খুবই ইম্পর্টেন্ট, তো এটা পরীক্ষায় আসার মতো। দেন আমি বলবো হচ্ছে মেমোরি ম্যানেজমেন্টটাও ভালোভাবে দেখবা। দেন আছে তোমার হচ্ছে ইনপুট আউটপুট সিস্টেম, এটা মোটামুটি দেখলে হবে। দেন চলে আসি কম্পাইলার ডিজাইন। কম্পাইলার ডিজাইনও তোমার রিটেন পার্টের জন্য খুব ইম্পর্টেন্ট। সো এখানে আমি চ্যাপ্টার ওয়াইজ দিছি, যেমন হচ্ছে তোমার কম্পাইলার ডিজাইনস এর যে বেসিক গুলো এগুলো দেখবা, লেক্সিক্যাল অ্যানালাইসিস দেখবা, সিনট্যাক্স অ্যানালাইসিস দেখবা, পার্সার দেখবা। দেন ডিরেক্টেড ট্রান্সলেশন এন্ড ইন্টারমিডিয়েট কোড জেনারেশন গুলা দেখবা আর কি। এখানে ফার্স্ট এন্ড ফলো রুলস গুলা আছে আর কি, এটাও খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো। এগুলা খুব ভালোভাবে আয়ত্তে থাকতে হবে। দেন চলে আসি কম্পিউটার নেটওয়ার্কস। তো কম্পিউটার নেটওয়ার্কস এর মধ্যে আমি দেখছি যে এখানে মেইনলি আইপি অ্যাড্রেস রিলেটেড যে ম্যাথ গুলো আছে এগুলো আসলে বের করতে বলে। তো এখানে তোমার সাবনেটিং এবং ভিএলএসএম অ্যাপ্রোচ গুলো অ্যাপ্লাই করে কিভাবে আইপি অ্যাড্রেসের এই ম্যাথ গুলো সলভ করে যায়, এগুলো তোমার আয়ত্তে থাকতে হবে। দেন চলে আসি কম্পিউটার আর্কিটেকচার। এইখান থেকে তোমার বিভিন্ন আর্কিটেকচার ড্র করতে দিতে পারে, ভন নিউম্যান আর্কিটেকচার হইতে পারে, তারপরে আরো অনেক আর্কিটেকচার এখানে আছে। সো কম্পিউটারের যে পপুলার যে আর্কিটেকচার গুলা এবং ওইগুলোর যে ম্যাথমেটিক্স গুলা এগুলা তোমার আয়ত্তে থাকতে হবে। দেন চলে আসি সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন। এখানে কিছু জ্ঞান চার্ট আছে এবং এখানে কিছু সিস্টেম অ্যানালাইসিস এর কিছু স্টেপস থাকে, যে স্টেপস গুলো ফলো করে তোমার সিস্টেম অ্যানালাইসিস এবং ডিজাইন মেনলি যার উপর বিল্ড করে করে উঠছে তোমার এটা মোটামুটি আয়ত্তে থাকতে হবে। এবং এখানে যে জ্ঞান চার্টের কথা বললাম ওই জ্ঞান চার্টটাও তোমার আসলে আয়ত্তে রাখতে হবে। আমি খুব সম্ভবত বিইউবিটি এর রিটেন পরীক্ষায় এটা আসতে দেখছি আর কি। দেন চলে আসি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে আমি মোটামুটি সব ইউনিভার্সিটিতে কোশ্চেন পাইছি, যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে লাইফ সাইকেল গুলো আছে এখান থেকে কোশ্চেন আসে। দেন হচ্ছে তোমার অ্যালিক দেন তোমার হচ্ছে যে অ্যালিক মেথোডোলজি, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ডিজাইন প্রিন্সিপালস, টেস্টিং এন্ড মেইনটেনেন্স, এগুলো থেকে আমি কোশ্চেন আসতে দেখছি, যেমন হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং, হোয়াইট বক্স টেস্টিং, এইগুলো থেকে কোশ্চেন আসতে আমি দেখছি আর কি। মাইক্রো প্রসেসর মোটামুটি ইম্পর্টেন্ট, বিভিন্ন পিনের কাজ কি, বিভিন্ন মাইক্রো প্রসেসরের কাজ কি, এগুলো তুমি চাইলে দেখতে পারো, খুব বেশি ইম্পর্টেন্ট আমি বলবো না। দেন চলে আসি ডিজিটাল সিগন্যাল অ্যানালাইসিস, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, ডিএসপি। খুব বেশি ইম্পর্টেন্ট না, আমি খুব বেশি কোশ্চেন আসতে দেখি নাই। ডিজিটাল ইমেজ প্রসেসিং ও খুব বেশি ইম্পর্টেন্ট বলবো না। দেন চলে আসি হচ্ছে ডিজিটাল লজিক ডিজাইন, এটা ডিএলডি নামে পরিচিত। সো এটা তুমি দেখতে পারো, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। সো ডিজিটাল লজিক ডিজাইনের মধ্যে অনেক টপিকস আছে, বিভিন্ন রেজিস্টারের কাজ আছে, সো বিভিন্ন টাইমার আছে, এই জিনিসগুলো তুমি দেখতে পারো। ডেটা কমিউনিকেশনটা অনেক ইম্পর্টেন্ট, সো ডেটা কিভাবে কমিউনিকেশন হয়, কমিউনিকেট করে এক সেন্টার থেকে রিসিভারের মধ্যে, এই টপিক গুলা দেখতে পারো আর কি। তো আমি মোটামুটি বলবো তুমি যদি 1 নম্বর থেকে 11 নম্বর পর্যন্ত দেখো, আর এইখানে 11 নম্বর পর্যন্ত খুব ভালোভাবে দেখতে হবে আর কি প্রত্যেকটা টপিক, এবং এইগুলা নোট ডাউন করে রাখবা, যাতে একবার প্রিপারেশন নিলে প্রত্যেকটা পরীক্ষার আগে তুমি জাস্ট চোখ বুলাই গেলে। মনে করো যে ফর এক্সাম্পল তুমি যদি 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো, 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো, একটার জন্য তুমি যদি প্রিপারেশন নাও এবং একটা তুমি এখানে নোট তৈরি করবা, নোট খাতা তৈরি করবে, এবং প্রত্যেকটা পরীক্ষার আগে জাস্ট তুমি এগুলা রিভিশন দিয়ে যাবা, দেখবা যে তোমার পরীক্ষা রিটেনে খুব ভালো হচ্ছে আর কি। এবং ঘোরাই ফিরাই একই জায়গা থেকে একই রকমই কোশ্চেনই হয় কম বেশি, তুমি যখন 4-5টা পরীক্ষা দিবা তখন তোমার নিজেরই একটা ধারণা চলে আসবে যে কোন টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট। ওকে। আর 12 থেকে 16 পর্যন্ত যে সাবজেক্ট গুলা বলছি এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না, আমি আসতে দেখি নাই, ইভেন ভাইভাতেও কোশ্চেন আসতে দেখি নাই। তো তুমি চাইলে একটু চোখ বুলাইতে পারো আর কি। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি গাইডলাইন্স টপিক ওয়াইজ রিটেন পরীক্ষার জন্য। আমি বিশ্বাস করি তুমি যদি এই গাইডলাইন্সটা ফলো করো রিটেনে তোমার কোশ্চেন কমন করতে বাধ্য ইনশাআল্লাহ। এখন চলে আসি ডেমো। ডেমো মানে হচ্ছে যে যেটা বলছিলাম যে তুমি যদি রিটেনে টিকো, দেন সেকেন্ড স্টেপে তোমাকে ডেমোর জন্য কল করা হবে। ডেমো মানে হচ্ছে এখানে তোমার মেইনলি এখানে তোমাকে দেখা হয় যে তুমি আসলে কিভাবে ডেলিভার করতেছো, মানে তুমি যে একজনকে বোঝাচ্ছ বা তোমার যে ডেলিভার করার ক্যাপাবিলিটি এটা আসলে কেমন।
এটা তোমার হচ্ছে রিক্রুটমেন্ট বোর্ডটা দেখে। কারণ তুমি যদি ভালো ডেলিভার করতে না পারো একটা টপিক, যদি ভালোভাবে বোঝাইতে না পারো, তাহলে তো তুমি টিচিং প্রফেশনে ভালো করতে পারবে না, এবং তোমার ক্লাসটা আসলে ওরকম এঙ্গেজফুল হবে না। তার মানে তোমার ডেমোটাও খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তো এখানে আমি কি সাজেস্ট করব তোমাদের, যে কোনো একটা টপিক তুমি সিলেক্ট করে রাখবে আগে থেকেই। সো ওই টপিকে তুমি একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করে রাখবা, এবং তুমি একটা প্রিপারেশন রাখবা যে উইদিন 10 মিনিটের মধ্যে তুমি একটা টপিক ভালোভাবে বুঝাইতে পারো। মনে করো যে ফর এক্সাম্পল তুমি একটা বাবল শর্টের অ্যালগোরিদমটা নিলা, এই বাবল শর্টের অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে তুমি অডিয়েন্সদের বোঝাচ্ছ। তো তুমি যদি খুব ভালোভাবে বোঝাইতে পারো, এইটা এখানে থাকতে হবে আর কি। ওকে, দেন আমরা চলে আসি হচ্ছে, আচ্ছা, তো ডেমোতে এরকম হইতে পারে যে টপিক তুমি নিজের মতো করে সিলেক্ট করতে পারো, অথবা অন ইনস্ট্যান্ট তোমরা আমি এরকমও দেখছি যে বিভিন্ন ইউনিভার্সিটিতে অন ইনস্ট্যান্ট হচ্ছে টপিক দিয়ে দেয়, তোমার হচ্ছে ওইখানে 10 থেকে 15 মিনিট টাইম থাকে। ওই টাইমের মধ্যে তুমি জাস্ট একটু প্রিপারেশন নিয়ে ওইটা তোমার বোঝাইতে হবে আর কি, এরকম আমি দেখছি আর কি। তো এই টপিকটা অন ইনস্ট্যান্ট হইতে পারে। আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখছি যে তুমি বাসা থেকে প্রিপারেশন নিয়ে যাইতে পারবা নিজের মতো করে। যে কোনো একটা টপিক তুমি যদি রিটেনে টিকো, দেন তোমার জন্য তোমাকে যখন ডেমোতে কল করবে তুমি জাস্ট ওই টপিকটা প্রেজেন্ট করলা। আচ্ছা, দেন চলে আসি ভাইবা। তো ভাইবার প্রিপারেশনটা আমি বলবো যে এটা কাইন্ড অফ লাক। ভাইবাটা কাইন্ড অফ হচ্ছে লাক। কেন? কারণ আসলে ভাইবাতে যারা থাকবে, এক্সটার্নাল হোক বা ইন্টারনাল হোক, এরা ওই ইউনিভার্সিটিতে একটা বা দুইটা সাবজেক্টই পড়ায়, এবং ওটা মনে করো যে বছরের পর বছর ধরে পড়াচ্ছে। এখন একটা টিচার যখন একটা সাবজেক্ট বছরের পর বছর ধরে পড়ায়, ওইটার সম্পর্কে তার খুব ভালো ধারণা আছে। এখন তুমি আসলে মাত্র গ্রাজুয়েশন শেষ করছো, তোমার অনেকগুলা সাবজেক্ট তুমি কভার করছো। এখন তুমি যখন প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাবা, ওই রাইট টাইমে তোমার কিন্তু আহ, সব সাবজেক্টের সব কোর টপিক সম্পর্কে খুব ভালো ধারণা থাকবে না। তো তোমার যদি এরকম এক্সটার্নাল পড়ে বা ইন্টারনাল পড়ে যে খুব কোন একটা টপিকে খুব ভালো, ফর এক্সাম্পল ডেটা স্ট্রাকচারে খুব ভালো, এবং তুমি ডেটা স্ট্রাকচার সম্পর্কে মোটামুটি প্রিপারেশন নিয়ে গেছো, তো ওইখানে অনেক কিছু টপিক তোমার বাদ থেকে যাবে প্রিপারেশন নেওয়ার সময়। তো এটা মনে করা যাবে না যে তুমি আসলে 100% প্রিপারেশন নিয়ে যাবা। তো অন দা গোতে উনি যে কোশ্চেন গুলা করবে, তুমি হয়তো তোমার ওই আনসারটা ওই সময় মাথায় নাও থাকতে পারে আর কি। তো এইখানে যেটা করবা, তুমি কত স্মার্টলি এই এটা হ্যান্ডেল করে আসতে পারতেছো, বা ওনাকে তুমি বোঝায় আসতে পারতেছো আর কি। তো তোমার যদি মনে নাও থাকে, তুমি জাস্ট ট্রাই করতে পারো যে, বা বলতে পারো যে আমি আসলে এখন ভুলে গেছি, আমার এই টপিকটা এখন মনে নেই, এটা বলতে পারো। বাট স্মার্টলি এই জিনিসটা আসলে হ্যান্ডেল করতে হবে। কারণ কত ভালোভাবে তুমি এটা হ্যান্ডেল করতে পারো সিচুয়েশন, এটাই মেইনলি আসলে ভাইভাতে দেখা হয়। আমার এক্সপিরিয়েন্স এটাই বলে আর কি। দেন চলে আসি হচ্ছে, এখানে তুমি এক্সপেক্ট করতে পারো তোমার রিসার্চ এরিয়া সম্পর্কে কোশ্চেন তুমি এক্সপেক্ট করতে পারো। তুমি রিসেন্ট যে পাবলিকেশন করছো এটা সম্পর্কেও তোমার কোশ্চেন এখানে থাকতে পারে। লাইক আমি কম্পিউটার ভিশনে কাজ করি, সো কম্পিউটার ভিশনে তোমার মেশিন লার্নিং, ডিপ লার্নিং, তোমার নিউরাল নেটওয়ার্কস কিভাবে কাজ করে এই সম্পর্কে কোশ্চেন থাকবেই। আর এখন যেহেতু এআই এর যুগ, তোমার এখানে কোশ্চেন থাকতে বাধ্য আর কি। সো আমি বলবো যে তোমার রিসার্চ টপিক, রিসার্চ এরিয়া এবং রিসেন্ট পেপার সম্পর্কে মোটামুটি ভালো ধারণা রাখতে হবে। তো এইটা হচ্ছে ওভারঅল একটা গাইডলাইন্স। তুমি যদি এই গাইডলাইন্স ফলো করো, আমার মনে হয় ইনশাল্লাহ তুমি যদি 4টা 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো, যে কোনো একটা ইউনিভার্সিটিতে তোমার আহ রিক্রুটমেন্ট ইনশাল্লাহ হয়ে যাবে, বা তুমি সিলেক্ট হবা। তোমার এটার জন্য কাউকে ধরা লাগবে না, কোনো মামা চাচার সাহায্য লাগবে না। আমি এটা বিশ্বাস করি। আর কারো যদি এরকম লবিং থাকে, সেটা তো থাকলোই, বাট আমি তোমার একদম অনেস্ট গাইডলাইন দিয়েছি। আমি বিলিভ করি তুমি যদি এই টপিক গুলা কাভার করো এবং এই প্রসেস গুলা মেনটেন করো, তুমি রিটেনেও কমন পাবা। তুমি ডেমোর প্রসেস তো আমি বললাম, এবং ভাইভাতেও তুমি মোটামুটি সেম প্যাটার্ন যদি ফলো করো, আমি বলবো যে তুমি ভাইভাতেও ভালো করতে পারবা। তো ভাইভাতে আমি বললাম যে বেসিক্যালি স্মার্টনেস দেখা হয়। তো চলো আমরা হচ্ছে আমাদের দেশের টপ প্রাইভেট ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাই, এবং ওদের দেখি যে ওদের কোর্সে আসলে কোন কোন সাবজেক্ট গুলো পড়ানো হয়। তো এইখানে তুমি দেখবা যে আমি যে টপিক গুলা বা সাবজেক্ট গুলা বলছি, এখানে কম বেশি মোটামুটি আছে। তো আহ, আমি এটাও ফলো করছিলাম এটা তৈরি করার জন্য। তো আলটিমেটলি আমি মোটামুটি সব কাভার করছি আর কি।
এটা ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের খুব হেল্প হবে। তো তোমাদের যদি হেল্প হয়, আহ এটা আমার ভিডিওটা তৈরি করা সার্থক হবে।